ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। এখনও সচল হাজার হাজার কারখানা ও রাসায়নিক গুদাম। সরাতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। এলপি গ্যাস সিলিন্ডার মজুদে মানা হচ্ছে না নিয়ম, ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। শিগগিরই অভিযান চালানোর কথা জানালো বিস্ফোরক পরিদপ্তর। আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন কর্ণফুলী টানেল প্রকল্পের কাজ। নাব্য সংকট ও জলবায়ুর ক্ষতিকর প্রভাবে ইলিশের গতিপথের পরিবর্তন। পেশা হারানোর শঙ্কায় জেলেরা। পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে ডুবোচর অপসারণের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং 1.5 মাস পর ভোজ্য তেলের বাজারে স্থিরতা। মন প্রতি কমেছে 28 থেকে 30 টাকা। বাড়তি চিনির দাম, পেঁয়াজের কমলেও বেড়েছে আদা ও রসুনের মূল্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। 9 বছরের ব্যবধানে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরনো ঢাকাবাসীর। চুরিহাট্টার ট্র্যাজেডির রেশ না কাটলেও এখনও সচল হাজার হাজার কারখানা ও রাসায়নিক গুদাম। এমন বাস্তবতা, রাসায়নিক গুদাম সরানোর দাবি যখন সর্বমহলে, ঠিক তখন বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। রাশেদ বাপ্পির রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড ভাড়া নিয়ে এভাবেই চলছে প্লাস্টিকের পণ্য তৈরির কারখানা। পুরো কারখানা জুড়ে ছড়িয়ে আছে প্লাস্টিকের পণ্য ও প্লাস্টিকের পণ্য তৈরির কাঁচামাল। নিরাপদ কর্মপরিবেশ বলতে যা বোঝায় তার ছিটে ফোঁটাও নেই এই কারখানায়। আর এভাবে এমন কারখানায় কাজ করে যে শ্রমিকরাই শুধু বিপদে পড়ছেন তা কিন্তু নয়, এই ভবনসহ আশপাশের বাসিন্দারা রয়েছেন মহা ঝুঁকিতে। কারখানা নাকি গুদাম ঘর, প্রথম দেখায় বুঝে ওঠা দেয়। পুরো কক্ষে জানালা মাত্র দুটি, যার একটি বন্ধ মালামালের স্তূপে। দুটি দরজার একটি তালাবদ্ধ থাকে সবসময়ই। দিনরাত 24 ঘন্টা যান্ত্রিক উত্তাপে ঝুঁকিপূর্ণ পরিবেশেই নিরলস কাজ করেন শ্রমিকরা। রাজধানীর চকবাজার, লালবাগ, ইসলামবাগ, মৌলভীবাজার, পোস্তাসহ প্রায় প্রতিটি এলাকাতেই যন্ত্রের টুকটাক শব্দ। কোথাও প্লাস্টিকের সামগ্রী, কোথাও জুতা, স্যান্ডেল, আবার কোথাও তৈরি হয় নানা রকম প্রসাধনী। উচ্চ দাহ্য সম্পন্ন কাঁচামালই এসব পণ্য তৈরির মূল উপাদান। ট্রেড লাইসেন্স আছে, ফায়ার সার্ভিসের লাইসেন্স আছে। আমরা আসলে কারখানা এখান থেকে চেঞ্জ করছি, আমরা কামরাং হিসেবে নিয়ে যাবো এই মাসেই। সরু রাস্তা, ঘনবসতি আর সর্বত্র দোকানপাটের ঠাসা পুরান ঢাকায় এখনও চোখে পড়ে গুদাম ভাড়া দেওয়ার চটকদার বিজ্ঞাপন। এলাকাবাসীর অভিযোগ, বাড়িওয়ালাদের বেশি ভাড়া পাওয়ার লোভী আবাসিক ভবনে মৃত্যুফাদের মতো কারখানা বা গুদাম গড়ে ওঠার জন্য দায়ী। আমি একজন বাড়িওয়ালা, তো আমরা আসলে লোভে পড়েই আমরা এই ভাড়াটা দেই। আপনাকে দেখা গেলে একটা ফ্যামিলি যদি আমি দেই, ফ্যামিলি হয়তো সর্বোচ্চ 20,000 টাকা অ্যাডভান্স দিব। আর যদি আমি একটা মনে করেন গুডাউন ভাড়া দেই, তাহলে দেখা গেল আপনার গিয়া 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা অ্যাডভান্স দিব। অনেক বাড়িয়ারা জানে না কি জিনিস রাখতেছে না রাখতেছে, কিন্তু এত বিপজ্জনক জিনিস উপরে মানুষ মনে করেন একটা বোমার উপরে থাকতেছে মানুষ। যখন দুর্ঘটনা ঘটে তখন প্রশাসন খুব ঝাঁপায়া পড়ে, খুব তৎপরতা দেখায়, কিন্তু কয়েকদিন পর তারা এগুলা ভুলে যায়। বারবার দুর্ঘটনা ও প্রাণহানির জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। 9 মাসে যদি আমি দেশকে স্বাধীন করতে ফেলতে পারি, 9 বছরে আমি এখান থেকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিটা সরাতে পারবো না, এই ব্যর্থতা সকলের, কর্তৃপক্ষের আরও অনেক বেশি। যে পলিটিক্যাল উইলের কারণে ট্যানারিগুলো সরেছে, সে একই ধরনের একটা পলিটিক্যাল উইল ছাড়া চকবাজারকে কেমিক্যাল মুক্ত করা বোধহয় সম্ভব হবে না। নিমতলী থেকে চুরিহাট্টা, ব্যবধান 9 বছর। সচেতনতা ও সমন্বিত উদ্যোগই পারে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চকবাজারের চুরিহাট্টায় আগুনের ঘটনা এতটাই আকস্মিক ছিল যে কয়েক মুহূর্তের মধ্যেই ছারখার হয়ে যায় সবকিছু। কিছু বুঝে ওঠার আগেই পুরো অঙ্গার হয়ে যান অনেকে। আর আগুন লাগার সঙ্গে সঙ্গে যারা পালাতে পেরেছেন, কেবল তারাই প্রাণে বেঁচেছেন। চকবাজারের চুরিহাট্টায় রাজমহল রেস্তোরাঁয় সেরাতে রোজকার মতোই ভিড় করছিলেন গ্রাহকরা। খাবার তৈরি ও পরিবেশনে ব্যস্ত ছিলেন রেস্তোরাঁর কর্মীরা। হঠাৎ বিস্ফোরণের পর এভাবেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। প্রাণ বাঁচাতে যে যেভাবে পারেন ছুটতে শুরু করেন। সেদিন ওই রেস্তোরাঁ থেকে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন যারা, তাদের হৃদয়ে দগদগে সেই স্মৃতি। এখানে 2টা প্রাইভেট কার ছিল,
এখান দিয়ে আসলে আপনার একটা ওই কর্নারে একটা আসলে ছোট একটা ফিগার, এখানে মনে হয় যে উপরের থেকে নাকি ওই দিক থেকে আইসা ঠিক গাড়িটার উপরে পড়ার সাথে সাথে প্রাইভেটটা ঠিক এইভাবে মনে হয় যে আপনার চলচ্চিত্র শুটিং চলতে আছে, চলচ্চিত্র শুটিং চলে যে এরকম কন্ট্রোল টিভির মতো ঠিক ওই রকম 60 থেকে 70 ফুট উপরে উঠে গেছে। এটার আগুনই ওটা থেকে মানে ওটাতে যায়, তারপরে ওখানে দোকানে যতজন ছিল হোটেলে সবাই মোটামুটি আপনার স্পট ডেথ। আমি এখানে দাঁড়িয়ে যখনই জুতার লেস লাগাইতেছি হঠাৎ দেখি আওয়াজ তাপ করে ফুটতে না ফুটতে আমি এমনি তাকাই যেদিক দিয়ে আমার দোকানের দিকে শুধু আগুনের যে মোচড় আসতেছে দাপ করে, আমি আগুন দিয়ে চিক করে দিয়ে আমি ডুবাইকে নিয়ে পড়ছি এখানে। আগুন কিভাবে লাগলো তার সঠিক বিবরণ এখন নিশ্চিত হওয়া যায়নি, তবে আরও একটি ভিডিও ফুটেজ থেকে অনেকটা স্পষ্ট হয় গাড়ি থেকে নয় বরং আগুন লেগেছিল বাসা থেকে। এ ঘটনায় গঠিত বেশ কয়েকটি তদন্ত কমিটির প্রতিবেদনেই হয়তো বেরিয়ে আসবে সে প্রশ্নের উত্তর। ওই গাড়ির গরম হয়ে গেছে গ্যাস মিটার, ওইটাই বাসটাই আগুন ছাড়াইছে। গ্যাস সিলিন্ডার পিকআপে দিয়ে যে আসে যে হোটেলে দেয় সব জায়গায়, হ্যাঁ ওইটা বলে কোনো লিক ছিল, ওটা লিক নেওয়ার পরে তারপরে সাপ্লাই দিয়েছে, ওটা বলে ভাস্টিক হওয়ার পরেই এরকম হয়েছে। সর্বনাশা আগুন যেন আর কোনো প্রাণ কেড়ে নিতে না পারে সে নিশ্চয়তা চান পুরান ঢাকাবাসী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এলপি গ্যাস সিলিন্ডার মজুদে মানা হচ্ছে না নিরাপত্তার প্রয়োজনীয় নিয়ম। বেশিরভাগ গোডাউনেই বাতাস চলাচলে আগুন নেভানোর ব্যবস্থা নেই। ফায়ার সার্ভিস বলছে ঝুঁকিপূর্ণ সংরক্ষণের কারণে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিস্ফোরক পরিদপ্তর জানায় লোকবল সংকটের কারণে নিয়মিত তদারকি করতে পারছে না সংস্থাটি। স্থানীয় প্রশাসনের সহায়তায় অনিরাপদ মজুতদারদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানোর আশ্বাস তাদের। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। এলপিজি সিলিন্ডারগুলো সংরক্ষণের জায়গায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকা জরুরি। বৈদ্যুতিক সুইচ ও অন্যান্য উপকরণ থাকবে গোডাউনের বাইরের অংশে। স্থানটিও হতে হবে আগুনের ব্যবহার আছে এমন জায়গা থেকে দূরে। এমন সব শর্তে অনুমোদনের ছড়াছড়ি থাকলেও তদারকি না থাকায় শর্ত পালনের শিথিলতার সুযোগ নেন ব্যবসায়ীরা। এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কানুন লেখা নাই যে আপনি ওয়ার্ল্ডিংয়ের দোকানের পাশে দোকান দিতে পারবে না, ব্যবসা বাণিজ্য দিতে পারবে না। যত খোলা হবে, খোলামেলা হবে তত ভালো হবে, কিন্তু জানালা আরো যদি বেশি থাকতো তাহলে আরো বেশি সুবিধা হতো, নিরাপদ আরো বেশি হতো। নিজস্ব নিরাপত্তা নেই বললেই চলে অনেক প্রতিষ্ঠানে, যা আশপাশের জনজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিয়ম মেনে সংরক্ষণ না করায় যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। একটা লেয়ার বা দুইটা লেয়ার মতো রাখা যায়, বা 4টা 5টা 6টা লেয়ার রাখা যায় না। রেগুলেটরের উপর চাপ পড়ে যেটা মাঝে মাঝে যেটা লিক হয়ে যেতে পারে এবং তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। যখন একটা দুর্ঘটনা হবে এটা কিন্তু সেন্সিটিভ, একটা থেকে আরেকটা আগুন লেগে যায়, কারণ তাপে এটা ট্রান্সফার করে যায়, তখন একটা বড় দুর্ঘটনা হতে পারে। মূলত ফায়ার সার্ভিস ও বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন নিয়েই ডিলার পর্যায়ে সিলিন্ডার মজুত করা হয়। সারা দেশে 17টি কোম্পানির আওতায় 2 কোটিরও বেশি সিলিন্ডার ব্যবহার হচ্ছে। এই ব্যবসায়ের জন্য 6000 প্রতিষ্ঠানের অনুমোদন থাকলেও অবৈধভাবে গড়ে উঠেছে আরও অনেক মজুতকারী প্রতিষ্ঠান। এই আইনের ক্ষমতা দেওয়া আছে, পুলিশ, লোকাল ম্যাজিস্ট্রেট, ওনারা এগুলোকে লাইসেন্স চেক করতে পারেন, উইদাউট লাইসেন্স হলেও ওনারা ধরে ওগুলোকে সিজ করে ফেলতে পারেন, মামলা দায়ের করতে পারেন। তো আমরা তাদেরকেও আরেকটু অ্যাক্টিভ করার জন্য আমরা আবার চিঠিপত্র শুরু করব। আমরা এটা নিয়ে খুব দ্রুত ড্রাইভ দিচ্ছি। 10টির বেশি গ্যাস সিলিন্ডার মজুত করলে সনদ নেওয়ার বিধান রয়েছে। গ্রাহকের কাছে সহজে পৌঁছাতে এক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়। ডিলার পর্যায়ে মজুতকালীন নিরাপত্তা আরও জোরদারের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করে বিস্ফোরক পরিদপ্তর। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, খুলনার ডুমুরিয়ায় হঠাৎ করে মরে যাচ্ছে সড়কের পাশের বড় বড় গাছ। সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও নেই যথাযথ পদক্ষেপ, অভিযোগ এলাকাবাসীর। আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্ণফুলী টানেলের নির্মাণ প্রকল্পের খনন কাজ এবং লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত ফ্লাইওভারের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন সুধী সমাবেশে। নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কর্ণফুলী নদীর তলদেশে ৯,৮৮০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ৩,০০৫ মিটার দীর্ঘ এই টানেল। অন্যদিকে প্রায় ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে 4 লেনের ১৬.৫ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার আজহার লিমন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন।
খবির, চট্টগ্রামের কর্ণফুলী টানেল এখন আর রেপ্লিকা, বক্তব্য কিংবা স্বপ্নের মধ্যে কিন্তু আর সীমাবদ্ধ নেই। আমরা এখন দাঁড়িয়ে আছি কর্ণফুলী টানেলের শুরুর প্রান্তে। এটি চট্টগ্রামের নেভাল একাডেমির পশ্চিম তীর বা পশ্চিম পয়েন্ট। সেখান থেকে মূলত কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ আজকে থেকে শুরু হবে। আপনাকে আমি একটু দেখাবো যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটিকে বলা হয় TBM বা টানেল বোরিং মেশিন। এটি কিন্তু এরই মধ্যে এখানে প্রস্তুত করা হয়েছে। এটি প্রধানমন্ত্রী এসে আজকে উদ্বোধন করবেন একটি সুইচ চেপে, এবং এই মেশিনটি কিন্তু প্রায় মাটির 100 ফুট গভীরতা দিয়ে এবং নদীর তলদেশ দিয়ে খুঁড়ে খুঁড়ে কিন্তু সুড়ঙ্গ বের করবে, এবং এখানে কিন্তু একটি টিউব বসানো হবে, যে টিউবের মধ্যে দিয়ে কিন্তু 80 কিলোমিটার গতিতে যান চলাচল করবে, যেটিকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই চট্টগ্রামবাসীর অনেক স্বপ্নের একটি প্রকল্প এটি, কারণ জানেন যে চট্টগ্রাম বাণিজ্যিক নগরী এবং এই নগরীতে নানানভাবে যানজট সহ নানান সমস্যা রয়েছে। আপনাকে একটু বলতে চাই যে বেলা 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইট যোগে এখানে আসবেন এবং এই টানেলের নামকরণ করবেন। এই টানেলের নামকরণ কিন্তু করা হয়েছে বঙ্গবন্ধু টানেল, এবং এটির খনন কাজের তিনি উদ্বোধন করবেন। আপনাকে জানিয়ে রাখি যে কর্ণফুলী নদীর যে দুই পার, এক পাশে এই নেভাল পয়েন্ট বা পতেঙ্গা, আরেক পাশে রয়েছে আনোয়ারা। এই কর্ণফুলী টানেল হলে কিন্তু এই দুই পার বা দুইটি নগরী কিন্তু সংযুক্ত হবে, এবং এই টানেল কিন্তু নির্মাণ করা হয়েছে চীনের সাংহাই শহরের একটি টানেলের আদলে, এবং এর নির্মাণ কাজও কিন্তু করছে চীন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকের প্রধানমন্ত্রী শুধুমাত্র এই একটি উপহার নিয়ে আসছেন না চট্টগ্রামবাসীর জন্য, এর বাইরেও উনি আরো আরেকটি প্রকল্প নিয়ে এখানে আসছেন, সেটি হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনাকে জানিয়ে রাখি যে লালখান বাজার থেকে প্রায় 7টি স্টেশন স্পর্শ করে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় 16.5 কিলোমিটারের এলিভেটেড এক্সপ্রেসওয়ে পৌঁছাবে বিমানবন্দরে, শাহ আমানত বিমানবন্দরে, এবং সব মিলিয়ে কিন্তু এখানে একটা উৎসব মুখর পরিবেশ। প্রধানমন্ত্রী আসবেন, একটি বড় প্রকল্প উদ্বোধন করবেন, এবং সবশেষে কিন্তু উনি এখানে এই পতেঙ্গার পাশেই একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু উনি এই স্থানীয় মানুষদের সাথে এই প্রকল্প নিয়ে এবং আগামী দিনে দেশ পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে উনি কিন্তু মত বিনিময় করবেন। খবির, এই ছিল পতেঙ্গার নেভাল পয়েন্টের কর্ণফুলী টানেল নির্মাণ সম্পর্কিত আমার কাছে সর্বশেষ খবর। অবশেষে দেশের ভোজ্য তেলের বাজারে স্থিরতা ফিরতে শুরু করেছে। 1.5 মাস পর এই সপ্তাহে প্রতিমণ ভোজ্য তেলের দাম কমেছে 28 থেকে 30 টাকা। তবে নানা অজুহাতে এখনও বাড়ছে চিনির দাম। এদিকে পেঁয়াজের দাম কেজি প্রতি 1 টাকা কমলেও 2 টাকা করে আদা ও রসুনের দাম বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের শুরু থেকে বাড়ছিল সব ধরনের ভোজ্য তেলের দাম। টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে ভোজ্য তেলের দাম মণ প্রতি 250 টাকা পর্যন্ত বেড়ে যায়। তবে ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমতে থাকায় এই সপ্তাহে এসে ভোজ্য তেলের দাম মণ প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। চাহিদা কম, তারপর আপনার এই মালের যোগান আছে বেশি, সরবরাহ খুব বেশি আছে, যার ধরুন একটু বাজারটা একটু কমের দিকে। চিনির দাম এখনো নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। মিলগুলি থেকে পর্যাপ্ত চিনি সরবরাহ না পাওয়ার অজুহাতে মণ প্রতি চিনির দাম বেড়েছে অন্তত 25 টাকা। মিলেরা বলতেছে আন্তর্জাতিক বাজার মানে এটার দাম বেশি, ডলারের দামও নাকি বেড়েছে, সেই জন্য এরা স্বাভাবিকভাবে এদের কস্টিং বেশি হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশে উৎপাদিত নতুন ডাল বাজারে আসতে শুরু করবে। এই অবস্থায় ব্যবসায়ীরা পুরাতন ডাল ছেড়ে দেওয়ায় দাম কমেছে। সবজির প্রচুর আমদানি হওয়াতে এবং নতুন ডাল আসার সম্ভাবনায় এই ডালের দাম কমতে শুরু করছে। সরবরাহ স্বাভাবিক থাকায় কেজিতে 1 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 14 টাকায়, কিন্তু হঠাৎ করে আদা ও রসুনের দাম কেজি প্রতি 2 টাকা বেড়ে গেছে। দেশীয় ফসল হচ্ছে সেজন্য পেঁয়াজের দাম একটু কমছে, আর রসুনের দাম বাড়ছে, এখন রসুনের লাস্ট সিজন। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি করা ভোগ্যপণ্য পাইকারি বিক্রির জন্য নিয়ে আসা হয় চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। দেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, এটা যেমন সত্য, তেমনি এখানে দাম বাড়ানোর জন্য নানা কারসাজি চলে। এই অভিযোগও অবান্তর নয়। এই সপ্তাহ মুক্ত হতে পারল না এই ধরনের অভিযোগ থেকে, যে কারণে দাম বেড়েছে চিনিসহ বেশ কিছু ভোগ্যপণ্যের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। নাব্য সংকট, অবৈধ জালের ব্যবহার ও জলবায়ুর বিরূপ যে প্রভাব, তার কারণে গতিপথ পরিবর্তন করছে ইলিশ মাছ। সাগরে প্রচুর ইলিশ থাকলেও শুষ্ক মৌসুমে ভোলার
মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ আসা কমে যাচ্ছে, এতে পেশা হারানোর শঙ্কায় জেলেরা। এই অবস্থায় নদীর প্রবেশমুখে পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে ডুবোচর অপসারণের কথা বলছেন বিশেষজ্ঞরা। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। দেশের প্রায় ৩০ ভাগ ইলিশ আহরিত হয় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে। ডিম ছাড়ার জন্য সাগরপথ ছেড়ে মিঠা পানির সন্ধানে নদীতে আসা ইলিশের একটা অংশ ধরা পড়ে শিকারীদের জালে। কিন্তু শুষ্ক মৌসুমে নাব্য সংকটের কারণে গভীর জলের মাছ নদীতে আসার পথে নানা বাধার মুখে পড়ছে। এছাড়া নদীর স্রোত কমে যাওয়ায় গভীর জলের সন্ধানে পরিবর্তন করছে গতিপথ। জেলেরা বলছেন, গত কয়েক বছর বর্ষা মৌসুমে ইলিশ পাওয়া গেলেও শুষ্ক মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। নদীর মাঝখানে অনেক চর পড়ে গেছে, তার জন্য নদীর স্রোত কমে গেছে। স্রোত কমে যাওয়ার কারণে সাগর থেকে মাছ উজানে আসতে পারতেছে না। যদি আগের মতন স্রোত থাকতো তো সাগরের থেকে মাছগুলো উঠতে হইতো। যদি এই চ্যানেলগুলো ড্রেজিং করিয়া ক্লিয়ার করে দেওয়া হইতো মেঘনা তেঁতুলিয়া নদীর, তাহলে আমাদের জেলেরা অনেকটাই সুবিধা হইতো। চলাচলের সময় বাধার সম্মুখীন হলে ইলিশের গতি পরিবর্তনের কথা উল্লেখ করে নাব্য সংকট দূর ও অবৈধ জাল অপসারণের উপর গুরুত্ব দিলেন এ বিশেষজ্ঞ। আমরা যদি পরিকল্পিত আকারে নদীতে যে ডুবোচরগুলো আছে সেগুলো যদি আমরা সংস্কার করতে পারি এবং যে অবৈধ যে জালগুলো আছে সেগুলো যদি আমরা সমূলে বিনাশ করতে পারি, আমার মনে হয় যে ইলিশের যে উৎপাদন সেটা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো। আর ইলিশের উৎপাদন অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। প্রতিবন্ধকতায় যে সমস্ত আসবে আমরা সরকারের নজরে আনবো এবং আমরা চেষ্টা করব অতি দ্রুত সেই সমস্ত বাধাগুলো অপসারণ করে আমাদের এই মাছের উৎপাদনকে বৃদ্ধি করা। সাগরের সাথে মেঘনা তেঁতুলিয়া নদীর সংযোগ স্থলগুলোতে অর্ধশতাধিক ডুবোচর রয়েছে। এসব চরের কারণে শুষ্ক মৌসুমে নদীর স্রোত কমে যাচ্ছে বলে মনে করেন জেলেরা। সময় সংবাদ, ভোলা। হঠাৎ করেই মারা যাচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলার সড়কের পাশের বড় বড় গাছ। গত ৬ থেকে ৭ মাস ধরে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের গাছে মরক লাগা শুরু হয়। এলাকাবাসীর দাবি, এ বিষয়ে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো পদক্ষেপে নিচ্ছে না তারা। তরিকুল ইসলামের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনার ডুমুরিয়া উপজেলার সড়ক ও আঞ্চলিক মহাসড়কের পাশে রয়েছে সারি সারি শিরীষ, কড়াই, বাবলা সহ বেশ কিছু গাছ। এসব গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়কের দুই পাড় সুরক্ষিত করে। কিন্তু প্রায় ৬ থেকে ৭ মাস আগে উপজেলার সাহস ইউনিয়নের বসুন্দিয়া বাজার থেকে চটচটিয়া নামক এলাকা পর্যন্ত এবং সদর ইউনিয়ন থেকে সরাবপুর ইউনিয়নের বেশ কিছু জায়গায় কয়েকশো গাছের পাতা ঝরতে দেখা যায়। কিছুদিন পর গাছে বড় গর্ত হয়ে বিবর্ণ আকার ধারণ করে বাকল ও ডালপালা ভেঙে পড়ে। আবার কোনো কোনো গাছ নিজে নিজে উপড়ে পড়ছে রাস্তার উপর। এলাকাবাসী জনস্বার্থে এ বিষয়ে দ্রুত সমাধান চান। প্রাথমিক পর্যায়ে আপনার ওই পাতা টাতা শুকিয়ে যেত, শুকিয়ে যাওয়ার পর আস্তে আস্তে পাতাগুলো পড়ে যেত। সর্বশেষ পর্যায়ে আপনার সমস্ত গাছই শুকায় গেছে। আস্তে আস্তে এটা বাড়ছে, এই কারণ আমার মনে হয় আশু খুঁজে বের করে এটা সমাধান দরকার। সুরাহ হোক, কারণ রাস্তার পাশে গাছ না থাকলে পরিবেশ ভালো থাকে না। তবে পরিবেশ বিশেষজ্ঞরা গাছ মারা যাওয়ার বিষয়টিকে জলবায়ু পরিবর্তনজনিত কারণ হিসেবে দেখছেন। এখানে প্রচুর পরিমাণে আরও গাছ লাগাইতে হবে বেশি করে, যাতে করে আমাদের যে জলবায়ুগত যে পরিবর্তনটা হচ্ছে এটা যদি আমরা রক্ষা করতে পারি গাছ লাগানোর মাধ্যমে, ফলে আমাদের এই যে ক্ষতিটা এটা আস্তে আস্তে কমে আসবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা এর প্রতিকারের বিষয়ে উদ্যোগ গ্রহণের কথা জানান। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি সময় থাকতে যে গাছগুলো যদি করতে না পারি তাহলে এই পরবর্তীতে ওটা দেওয়া জ্বালানি ছাড়া আর কিছুই হবে না। তো অবশ্যই এটা আমি দেখব। স্থানীয়দের মতে অজ্ঞাত রোগে গত কয়েক মাসে প্রায় 350 গাছ মারা গেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আজ নোয়াখালী যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে 2263 জনকে স্নাতক ডিগ্রি এবং 445 জনকে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হবে। 218 জনকে দেওয়া হবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি। স্বর্ণপদক দেওয়া হবে 10 জনকে। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রলীগ প্যানেলে ভিপি ও জিএস পদের সংগঠনের শীর্ষ নেতারাই মনোনয়ন পেয়েছেন। বাম সংগঠনগুলোর মোর্চা তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। শনিবার রাতে দলীয় সূত্রে জানা যায় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জিএস পদে ডাকসুতে লড়াই করবেন। রোববার দলের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হতে পারে। এদিকে বাম সংগঠনগুলোর পক্ষ থেকে লিটন নন্দীকে ভিপি পদে মনোনীত করা হয়েছে। এর দলীয় ঘোষণা আসতে পারে রোববার। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী 11 মার্চ সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত। এদিকে ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। শনিবার থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করে সংগঠনটি তাদের নির্বাচনে আসার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রলীগ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়। প্রথম দিনেই ডাকসুর বিভিন্ন পদের জন্য ফর্ম সংগ্রহ করেন বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী। ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিএনপির কয়েকজন সিনিয়র নেতা এ সময় উপস্থিত ছিলেন। শনিবার দুপুরে মধুর ক্যান্টিনে এসে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। একই সময় ক্যান্টিনে অবস্থান করেন ছাত্রলীগ নেতাকর্মীরাও। আগামী 11 মার্চ বহুল প্রতীক্ষিত এই ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। এখনও সচল হাজার হাজার কারখানা ও রাসায়নিক গোদাম, সরাতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। এলপি গ্যাস সিলিন্ডার মজুদে মানা হচ্ছে না নিয়ম, ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা, শিগগিরই অভিযান চালানোর কথা জানালো বিস্ফোরক পরিদপ্তর। শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত কর্ণফুলী টানেল প্রকল্পের খনন কাজ। গতি আসবে ব্যবসা বাণিজ্যে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাব্য সংকট ও জলবায়ুর ক্ষতিকর প্রভাবে ইলিশের গতিপথের পরিবর্তন, পেশা হারানোর শঙ্কায় জেলেরা। পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে ডুবোচর অপসারণের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং 1.5 মাস পর ভোজ্য তেলের বাজারে স্থিরতা, মন প্রতি কমেছে 28 থেকে 30 টাকা, বাড়তি চিনির দাম। পেঁয়াজের কমলেও বেড়েছে আদা ও রসুনের মূল্য। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।